আমাদের সফলতা বলতে আমরা যে জিনিসটাকে বুঝি তার অন্যতম জিনিসটাই হচ্ছে, প্রথম হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম। কারণ উপরে মহান সৃষ্টিকর্তা, নিচে টাকা, এটা না হলে পৃথিবীতে অচল। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে, আমি যেহেতু সাকসেস না, তাহলে আমাকে সাকসেস হতে হবে। তাহলে সাকসেস হতে গেলে এখানে একটা মাধ্যম ছাড়া আপনি কখনোই কিন্তু কি সাকসেস হতে পারবেন না। কোন পেশা হতে পারে, সেটা কি ডাক্তারি হতে পারে, উকিল হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যার যার জায়গা থেকে সে পেশা অনুযায়ী সফলতা অর্জন করতে চায়। এটাকে এভারেজ আমরা বলি কি সাকসেস। আসলে সাকসেসের যেহেতু কোনো ডেফিনেশন নাই, এই সাকসেস হওয়ার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? সাকসেস হওয়ার জন্য প্রথমত আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা বলছিলাম, একটা মাধ্যম লাগবে নাকি? যে আপনি এই মাধ্যম থেকে আপনি সফল হতে চান, সেটা ব্যবসা হতে পারে, পেশাজীবী হতে পারে, সব কাজ থেকে আপনি সফল হতে চান। যে কি হলে একজন ব্যক্তি কি হতে পারে? সাকসেস হতে পারে। এই সাকসেসের জন্য আমরা কি পাঁচটা জিনিস, যেমন কি একটা বিল্ডিং হয়েছে না, এখন আমরা একটা সময় জানতাম মাটির ঘর যেটাকে বলে, তাই না, খেড়ের ঘর। এই খেড়ের ঘর তৈরি করতে গেলে প্রথম কি করতো? নাড়ার ঘর বা খেড়ের ঘর বলতো। এটা করতে গেলে চারটা খুঁটির পরে দাঁড়িয়ে থাকতো না? একটা ঘর করতে গেলেও চারটা খুঁটি আগে আপনাকে মেইন তৈরি করতে হবে। এই বিল্ডিংটা তৈরি করতে গেলে আপনার মূল বেসমেন্ট লাগবে কি? আগে মূল বেসমেন্টটা হচ্ছে মেইন, চতুর্পাশে নাকি? এখানে যদি আপনি সেই বেসমেন্টটা সঠিকভাবে তৈরি করতে পারেন, এরপর আপনি কয়েক তালা আপনি কি তৈরি করতে পারবেন। তাহলে সফলতা হতে গেলে আমাদেরকে পাঁচটা জিনিস লাগবে। মূল সফল ব্যক্তিদেরকে অ্যানালাইসিস করে পাওয়া গেছে যে পাঁচটা কারণে তারা, ওনারা কি সবার ভিতরে প্রমাণ ছিল, যার কারণে সবাই কি সফল হতে পারছে। সফল হওয়ার জন্য অনেক কিছু ছিল, তার ভিতরে সবার ভিতরে কমন পাঁচটা জিনিস ছিল। তো প্রথম যে জিনিসটা ছিল তার নাম হচ্ছে কি বিলিভ। সবার ভিতরে একটা জিনিস পাওয়া গেছে, বিশ্বাস। বিশ্বাস। সেটা দেখেন, নবীজি যখন ধর্ম প্রচার করতে আসলেন তখন কি যারা বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারাই কি সাকসেস হয়েছে না? নবীজি সেই ধর্ম প্রচার করতে যে কি সফল হয়েছেন না? তাহলে কি প্রথম কি ছিল? বিশ্বাস ছিল। এরপরে আসেন, আপনি আজকে আব্রাহাম লিঙ্কনের কথা বললেন, আজকে মার্ক জুকারবার্গের কথা বলেন, আজকে যদি মনে করেন আপনার জেফ বেজোসের কথা বলেন, এরপরে যদি আপনি মনে করেন ইলন মাস্কের কথা বলেন নাকি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কথা বলেন, তাহলে প্রত্যেকে কি সফল বলে ধরে নিই। আমরা পৃথিবীতে যাদেরকে সফল মনে করি তাদের ভিতরে পাঁচটা কমন জিনিস ছিল, তার প্রথমটাই হচ্ছে কি বিশ্বাস। তাহলে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখন এই বিশ্বাসের ভিতরে একটা শ্রেণীভেদ আছে। এখন বিশ্বাসের কি কোনো পার্সেন্টেজ হয়? যদি বলি আপনারা বিশ্বাস করেন কতটুকু, বলে 100%, নাকি? আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা বিশ্বাস করেন কতটুকু, তা বলবেন কি 100%। বিশ্বাসের কোনো পার্সেন্টেজ হয় না, আনলিমিটেড। বিশ্বাস করতে হবে কি আনলিমিটেড। কাকে বিশ্বাস করবেন? কিসে বিশ্বাস করবেন বলেন তো? নিজেকে। কাকে বিশ্বাস করতে হবে? নিজেকে। আমাকে বিশ্বাস করতে বলেনি, বলছি কি নিজেকে বিশ্বাস করতে হবে। ইয়েস, আমি যে কাজটা করতে যাচ্ছি আমি সেই কাজটা করতে পারবো। আমি কিন্তু ব্রহ্মাণ্ডের কথা বলছি না। এখানে যদি আপনি মুরগির কি করেন, খামার করেন, অথবা চার দোকান করেন, অথবা কি মুদি দোকান করেন, অথবা আপনি কি মাছ চাষ করেন, ধান চাষ করেন, যাই করেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নিজেকে বিশ্বাস করতে হবে। দেখেন, আপনি যখন মুরগির একটা ফার্ম করতে যাবেন, আপনি আজকে যে বাসায় যে প্র্যাকটিস করবেন, আপনার কাছে জিজ্ঞেস করবেন যে আমি একটা মুরগির ফার্ম করবো, কেমন হয়? সঙ্গে সঙ্গে সে আপনাকে কি বলবে? এটা তোমার দ্বারা সম্ভব না। এটা কি তোমার দ্বারা সম্ভব না। এরকম পাশে আমার অমুক করছিল, এই এত টাকা লস করছে, ধরা গেছে নাকি? চার দোকান করবো, কিছু লাগছে চার দোকান করতে, বাকি পরে ব্যবসা শেষ নাকি? তার মানে প্রতিনিয়ত আমাদের সমাজে আপনাকে কি করা হয়? নেগেটিভ করা হয়, অর্থাৎ নেতিবাচক চিন্তা ভাবনা দ্বারা আপনাকে কি পিছনে টেনে ধরা হয়। এই কারণে আপনি কোনো কাজ করে সাকসেস হতে পারবেন না, পারতেছেন না। আর ওই জায়গা থেকে যদি সফল হতে হয় তাহলে নিজের প্রতি নিজের কি বিশ্বাস অর্জন করতে হবে যে কে কি বললো আমার এটা দেখার বিষয় না,
আমি যদি চেষ্টা করি, আমি যদি এই কাজটা করি, আমি ওখান থেকে সফল করে দেখাবো। এটা হোক চার দোকান, হোক কি মুদি দোকান, হোক মুরগির ফার্ম, হোক আপনার কি গুলমার্ট। গুলমার্ট হচ্ছে পরের হিসাব নাকি? তাহলে প্রথমত যদি আপনি জীবনে সফল হতে চান যে কোনো খাত থেকে, তাহলে আপনাকে তার জন্য কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কাকে? নিজেকে বিশ্বাস করতে হবে। তারপর কাকে বিশ্বাস করতে হবে? তারপর বিশ্বাস করতে হবে আপনি যে সিস্টেমটা নিয়ে আসেন, কোনো কোম্পানি না, সিস্টেম। এটা কি সিস্টেম? ওই যে বললাম মুরগির ফার্ম সিস্টেম নাকি? তাহলে আপনি যেহেতু গুলমার্টে এখানে কাজের জন্য আসছেন, তাহলে সিস্টেম বিশ্বাস করতে হবে কাকে? গুলমার্টের সিস্টেমকে আপনাকে বিশ্বাস করতে হবে। তারপরে প্রতিষ্ঠানকে বা সিস্টেমকে বিশ্বাস করলেন, কোম্পানিকে বিশ্বাস করলেন, এরপরে বিশ্বাস করতে হবে আপনার আপলাইনকে। এখানে যদি আপনি সফল হতে চান তাহলে কি করতে হবে? আপলাইনকে বিশ্বাস করতে হবে। আর আপনি যদি মুরগির ফার্ম করতে চান, যদি আপনাকে কেউ সহযোগিতা করে তাকে বিশ্বাস করতে হবে নাকি? যারা আগে ফার্ম করেছে, অভিজ্ঞতা আছে, অথবা ডাক্তার, অথবা ওষুধের দোকান, খাবারি, বা যে এজেন্ট আপনাকে মালটাল দিবে, এরপরে তো বিশ্বাস করতে হবে। তাহলে আপনি যদি এখানে আমার সাথে ব্যবসা করতে আসেন, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে নাকি? এই প্রতিষ্ঠানের আপলাইনকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কারণ একজনের উপরে ডিপেন্ড না করলে আপনি 10 জনের কথাতে চলতে পারবেন না। পারবেন? তাহলে একজনের পরামর্শে আপনাকে কি চলতে হবে। তাহলে আপনাকে একজনকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে নাকি? এজন্য বলছে চুজ এ গুরু, মানে একজনকে আপনার ফলোয়ার হিসেবে কি করতে হবে? নির্বাচন করতে হবে। যদি আপনি সিস্টেম থেকে সফল হতে চান, গুলমার্ট থেকে, তাহলে আপনাকে কি করতে হবে? একজন ব্যক্তিকে আপনার গুরু মানতে হবে। সেটা ধরেন আমাদের জেডএম সেলিম স্যার হচ্ছে সর্বোচ্চ টপ পজিশন। সেখান থেকে আজকে আপনাকে যিনি জয়েন করিয়েছে, এই ব্যক্তির ভিতরে যে কোনো একজনকে আপনাকে কি করতে হবে? বেছে নিতে হবে। চুজ এ গুরু, অর্থাৎ সে যদি বলে যে তুমি এখন 10 সালের পরে ঝাঁপ দাও, তো আপনাকে কি করতে হবে? ঝাঁপ দিতে হবে। তাহলে তোমার থেকে আপনি সাকসেস হতে কি পারবেন। আর যদি আপনার ভিতরে কনফিডেন্স না থাকে যে না, উনি ঝাঁপ দিতে বলছে মানে কি আমি পড়ে মারা যাব, তাহলে আপনার কি সাকসেস হবে না। যদি 1% কম থাকে, কোনো একটা কম থাকে, আপনার হবে না। কিন্তু আপনি মনে রাখবেন যে যিনি আপনাকে 10 তলার পড়তে ঝাঁপ দিতে বলছে, সে নিশ্চয়ই কোনো না কোনো কি ব্যবস্থা আপনার জন্য করে রাখছে। নয়তো আপনাকে শুধু শুধু কি ঝাঁপ দিতে বলেন, আপনাকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা করে রাখছে। এজন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, এজন্য একজনকে ফলোয়ার হিসেবে নির্বাচন করতে হবে। দেখবেন প্রত্যেকটা মানুষের একজন মেন্টর থাকে না, ফলোয়ার থাকে না, প্রতিটা ক্ষেত্রে। যদি কেউ ক্রিকেট খেলে, মাশরাফিকে সে মনে করেন কি ফলোয়ার মানছে বাংলাদেশের প্রেক্ষাপটে, নাহলে সাকিব আল হাসান কি মেন্টর মানছে না? তাহলে আপনাকে বিজনেস করে সফল হতে গেলে অবশ্যই একজন ব্যক্তিকে আপনার কি করতে হবে? আমাদের সিস্টেম থেকে যদি আপনি সফল হতে চান, একজনকে কি মেন্টর হিসেবে আপনাকে মানতে হবে। তাহলে আমরা এই বিশ্বাসের পরে, এই বিশ্বাসটা এসেছে কোথা থেকে তা কি জানেন? এই যে বিশ্বাসকে কথা বলে, বিশ্বাসটা আসলো কিভাবে? দেখেন, বিশ্বাসটা এসেছে আমার মার কাছ থেকে। কিভাবে? আমার মা বলেছে কি, ওই তোমার পিতা। যখন আমি বুঝি না, আধো আধো বুঝি নাকি, বলছে কি ওই তোমার পিতা, ওই তোমার ভাই নাকি। আমি কি আমার জন্মদাতা পিতা আমাকে জন্ম দিয়ে সেটাকে দেখতে গেছিলাম? আমি দেখতে পারি? সম্ভব? তাহলে আমরা কিভাবে বিশ্বাস করছি? শুনে শুনেই তো। তাহলে গুলমার্ট যে আপনাকে যে অফারটা করছে, যে সিস্টেমটা দিচ্ছে, এটা সিস্টেম কি শুনে আপনারা আসছেন না? এরপরে কি দেখে, এরপরে স্পর্শ করে, অর্থাৎ আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারেন। কি করতে পারেন? দেখে এবং স্পর্শ করে, জ্ঞান নিয়ে নাকি। অর্থাৎ এবার কি জিব্বা দেখে, অর্থাৎ প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্ট গুলো ব্যবহার করলে তো বোঝা যাবে নাকি। এভাবে আপনার বিশ্বাসগুলো আস্তে আস্তে ভিতরে কি হবে? স্থাপন হবে। এবার আসেন, আপনি যে জিনিসটা করবেন বিশ্বাসের পরে, খালি বিশ্বাস থাকলে হয় না, সাথে কি ছিল? কমন 5টা জিনিসের প্রথম বললাম কি বিশ্বাস। দ্বিতীয় যে জিনিসটা ছিল সেটা কি ছিল? বিশ্বাসের পরের জিনিসটা ছিল হচ্ছে স্বপ্ন। 5টা যে সফলতার ব্যাখ্যা, সেই 5টার একটা হচ্ছে কি বিশ্বাস। দ্বিতীয় নম্বরটা কি? স্বপ্ন। স্বপ্ন ছাড়া মানুষ 1 সেকেন্ডও বাঁচে না, 1 সেকেন্ডও বাঁচে না। এই 1 সেকেন্ড বেঁচে থাক, সে কি স্বপ্ন দেখে? প্রথমত সে স্বপ্ন দেখে নিজে কিছু একটা করতেছে বা করবে, এটা নিয়ে স্বপ্ন করে। কৃষক যদি ধান ফলায়, সে ধানটা নিয়ে স্বপ্ন দেখতেছে যে 2 মাস পরে কিন্তু কি
ধানটা কাটবো, মাছ যদি পুকুরে দেয় সেই হিসাব করে এখান থেকে কি মাছটা বিক্রি করবো, তার সন্তান থাকলে সন্তানকে আমি স্কুলে কি পড়াচ্ছি, এখান থেকে ভালো রেজাল্ট কি করাবো, মানুষের মতো মানুষ করবো। স্বপ্ন দেখছে না? তো প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো স্বপ্ন দেখছে। মানুষ কিন্তু মহান আল্লাহ তাআলা স্বপ্ন দেখছেন, আমাদেরকে সেই স্বপ্নটা কি দেখাচ্ছেন, স্বপ্নদ্রষ্টা। তাহলে আমরা সেই স্বপ্নটা দেখতেছি কোনো না কোনো স্বপ্ন। তাহলে আমাদের লাস্ট স্বপ্ন যেটা, আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন হচ্ছে কি যে জীবনে বড় হয়ে কিছু একটা করবো। এই স্বপ্ন আমরা ছোটবেলায় দেখেছিলাম নাকি? যখন আমরা বুঝতে শিখি তখন থেকে স্বপ্ন দেখতেছি কি কিছু একটা করবো। কিন্তু ছোট থেকে বড় হয়েছি কি করবো, স্কুলে গেছি, সেখান থেকে বড় হয়েছি কি করবো, কলেজে গেছি, কলেজ থেকে পাস করে বেরিয়েছি, কিছু একটা করবো, কি করবো, চাকরি করব, ব্যবসা করব, করছি একটা চাকরি, এরপরে কি করব, বিয়ে করব, এরপরে কি করব, সন্তান, নাকি? এইভাবে আস্তে আস্তে করতে করতে আমি ছোটবেলায় যেটা স্বপ্ন দেখেছিলাম কিছু একটা করব, সেটা কিন্তু আর করে হয়ে ওটা হয়নি। এখন বয়স কিন্তু শেষের দিকে, পিছনের জানলাতে তাকাচ্ছি যে কি করলাম সারা জীবনে, আর সামনে কয়দিন আছে, 3.5 হাত, কিছু একটা করে হয়ে ওটা হয়নি। পৃথিবীতে জন্ম নিয়েছি, মৃত্যুর আগে একটা দাগ রেখে যাওয়ার কথা ছিল। আরো 10 জনে মারা গেছে, তখন তার এই এলাকায় অনেক গুণীজনের নাম আছে না? স্কুল আছে, মাদ্রাসা আছে, মাঠ আছে, কলেজ আছে, কিন্তু আমাকে তো কেউ চিনল না। এই এলাকারই তো সন্তান, এই এলাকার এনভায়রনমেন্টে বড় হয়ে উঠেছি। আর যেহেতু আমার জন্ম হয়েছে জয় করার জন্য, আমি জয় করতে পারলাম না। এই বিবেকের কাছে প্রশ্নটা কি কখন আসছে? তাহলে আমি কি কুকুর হইলাম না মানুষ হইলাম? আমি যে মানুষগুলো নিজেকে দাবি করি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি কি করলাম? সময় তো চলে যাচ্ছে, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু আমরা কখনো সেই জিনিসটা কখনো উপলব্ধি করি না, কারণ আমরা সারা রাত শুনি, কিন্তু ফজরের নামাজটাই কি পড়া হয় না। আমরা অনেক জানি, অনেক জ্ঞানী, চায়ের দোকানে দেখবেন অনেক বুদ্ধিমান আছে। আমাদের সমাজের চায়ের দোকানে অনেক বুদ্ধিমান আছে, যারা প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রীর 3 বার দিনের ভিতরে নামায়, আবার 5 বার তারা প্রধানমন্ত্রী তৈরি করে। কিন্তু দিন শেষে যে দেখবেন তাদের ঘরের বাজারটা নাই। তাই অন্যের সমালোচনা না করে, যেটাকে বলা হয় গীবত, এই সময়টা শুধুমাত্র গুলমাটে দেন। কি করবেন? পরচর্চা, পরনিন্দা করে যে সময়টা আপনি চায়ের দোকানে, চায়ের আড্ডায়, বিভিন্ন বন্ধু মহলে সময়টা পার করেন, শুধুমাত্র গুলমাটে সেই সময়টুকু দিলেই মাসে 9 থেকে কি 10 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনি যেটা গীবত করে মানুষের সামনে কি সময় নষ্ট করেন। গুলমাট বলছে আপনি সারাদিন ধরে আপনি যে কোনো ধরনের পেশাজীবী হন, ডাক্তার হন, উকিল হন, ইঞ্জিনিয়ার হন, ডাজন্ট ম্যাটার, আপনি আপনার সমস্ত পেশার পাশাপাশি পার্ট টাইম হিসেবে আমার সাথে যেটুকু সময় গসিপ করে, বিবাদ করে সময় নষ্ট করতেন, ওই সময়টুকু শুধু গুলমাটে দেন। তাহলে এটাকে আপনি ফোর্থ সাবজেক্ট হিসেবে ব্যবহার করেন, কিন্তু এটা একটা সময় আপনার জীবনের মেইন সাবজেক্ট হিসেবে কি দাঁড়িয়ে যাবে। যে ইনকামটা আপনি মারা গেলেও কোনোদিন বন্ধ হবে না। একজনের ডাক্তারের ইনকাম বন্ধ হবে, উকিলের ইনকাম বন্ধ হবে, কারণ তার নির্দিষ্ট সীমারেখার বেশি সে করতে পারবে না। কিন্তু গুলমাটে যখন তার একটা টিম তৈরি হয়ে যাবে, বা তার একটা পরিবার চলে আসবে, ধরেন সে সিস্টেম করে টিম বানাইতে পারবে না, কিন্তু 10টা পরিবারকে তো বাজার দিতে পারবে। কারণ আমাদের এই সিস্টেমে কি সকালে ঘুমের থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করি, সেটা হতে পারে কি কনজিউমার, লেদার, ফ্যাশন, কসমেটিক, ইলেকট্রিক, ইলেকট্রনিক, ওষুধ, কাঁচামাল, এই সকল পণ্য এবং যে কোনো ব্র্যান্ডের পণ্য আমাদের মাধ্যমে সে কি কন্ট্রাকচুয়াল দোকান হোক, সুপার শপ হোক, এজেন্ট হোক, ডিলার হোক, ডিপো হোক, সেখান থেকে কিন্তু এই পণ্যগুলো কি নিতে পারবে। আর সবাই পরিবার আছে, একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে কি চাষ পায়, তাই চাল ডাল কিনে খেয়ে বাজার করে। আবার একজন প্রধানমন্ত্রী, তারও বাজার লাগে, একজন ডাক্তারেরও বাজার লাগে, উকিলের বাজার লাগে। তাহলে আমার সাথে সম্পৃক্ত হবে না কে? ওনার যদি বাজার না লাগে, ওনার সাথে আমার কোনো ধরনের কি কথা নাই। যেহেতু উনি বাজার করে খায়, উনি বাজার করে খাইতে গেলে 10টা ফ্যামিলি অটোমেটিক ওনার ভাই বন্ধু আসবে না? যখনই আসবে তখন একটা টিম তৈরি হবে না? ওনার মনের অজান্ত টিম তৈরি হবে। আর ওই পরিবারগুলো আজীবন, উনি মারা যাবে, ওনার ওই পরিবার মারা যাবে, তার ছেলে কেনাকাটা করবে, তার ছেলে কেনাকাটা করবে। তার মানে জেনারেশন টু জেনারেশন ওনার ইনকাম এখান থেকে থাকবে। কিন্তু ডাক্তারের ইনকাম আজীবন থাকবে না, উকিলের ইনকাম আজীবন থাকবে না, সরকারি চাকরি আজীবন থাকবে না। এরপরে এখান থেকে 7 প্রকার র্যাঙ্ক ইনসেন্টিভ উনি দিতে পারবেন। যে ইনকামটা উনি যে সরকারি চাকরি করে, ওখানে যখন ওখান থেকে চলে আসবে, চাবি, গাড়ির চাবি দিয়ে আসতে হবে, ফ্ল্যাটের চাবি ওনাকে রেখে আসতে হবে। কিন্তু উনি কি যে রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাবে, ওই টাকা দিয়ে কি হবে?
রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাবে ওই টাকাটা ব্যাংকে রেখে ওখান থেকে যে ইন্টারেস্ট আসে ওই টাকা দিয়ে বাকি জীবন সে কি করে, পরিচালনা করে। ওখান থেকে দিয়ে 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে না, ওখান থেকে টাকা দিয়ে ওনার ছেলেকে বিদেশে স্কলারশিপের জন্য পাঠাইতে পারবে না, ওই টাকা দিয়ে স্ত্রীকে গয়না করে দিতে পারবে না, ওই টাকা দিয়ে একটা বাড়ি করতে পারবে না। তাহলে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, জীবনে কোনোদিন বাস্তব হবে না। প্রত্যেকটা তো স্বপ্ন থেকে একটা গাড়ি কিনবো, একটা বাড়ি করবো, ছেলেকে বিদেশে ভালো স্কলারশিপে পাঠাবো, নাকি প্রত্যেকের স্বপ্ন থাকে না? তাহলে এই স্বপ্নগুলো সে পূরণ করতে পারবে না, পারবে না। কিন্তু ব্লু মার্টের এই সিস্টেমের মাধ্যমে সে কিন্তু কি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে, কারণ সেই অপরচুনিটি এখানে আছে। যে আপনারা সকালবেলায় যে সেমিনার দেখেছেন সেখানে আমাদের সম্মানিত জুয়েল স্যার বলে গেছেন না, যেখান থেকে র্যাঙ্ক আপনি ইনকাম গুলো করতে পারবেন। ঠিক আছে, একা দুশো করি, একা আঙুল দেই, সবাই সবাই একসাথে, সবাই একসাথে এক আঙুল দেই, দিয়ে এরকম করি। এবার 2 আঙুল, 3 আঙুল, 4 আঙুল, 5 আঙুল। কারণ এটার ভিতরে কি হলো জানেন, আমাদের ভিতরে একটা এনার্জি বসে করে। বৃষ্টি হলে যেমন ইউরিয়া সার পায় না, নাইট্রোজেন পাইলে কিন্তু গাছ কি চাঙ্গা হয়। আমরা একটু ঝিমাই গেছিলাম, দুপুরে খাওয়ার পরে সবাই প্রথম ঘুম ঘুম ঝিমানো ভাব আসে। এখন মনে করেন বিষয়টা হচ্ছে এখানে মনোযোগ দিয়ে যদি 5 জন ব্যক্তি থাকে, যে 5 জন আগামী দিনে সাকসেস হবে। সফলের জন্য পৃথিবীতে সবাই জন্মগ্রহণ করে, কিন্তু সবাই সফলে মৃত্যুবরণ করে না। বারবার একটা কথা শুনেছি, অনেক বইতে অনেক কিছু পড়েছি, অনেক জ্ঞান অর্জন করেছি, অনেকের দেখুন মেধায় অনেক ভরপুর, কিন্তু তার শারীরিক পুষ্টি চাহিদা কম, তার কি মাথা বড়, দেহ কি অপুষ্টিহীনতায় ভুগতেছে। অর্থাৎ অনেক জানতা, কিন্তু তার সমস্যার কোনো শেষ নাই, কারণ তার সলিউশন সে করতে পারে না। সে অনেক জ্ঞানী, অনেক মেধাবী, তার কাছে জিজ্ঞেস করলে এমন কোন সেক্টর নয়, এমন কোন ট্রেনিং নাই, এই কথা যা বলতেছি আমি সবই তার মুখস্থ। লাভটা কি? যদি আপনার কাছে 42 ভোল্টেজ দেওয়া হয়েছে, এখন যদি আপনি ওখান থেকে কি সাপ্লাই না দেন, তাহলে ওই বিদ্যুতের কোনো দরকার আছে? এখানে পাওয়ার হাউস আছে, যে পাওয়ার হাউসে কি 42,000 ভোল্টেজের বিদ্যুৎ এখানে আছে, কিন্তু সুইচ টুইচ সব দেওয়া আছে, কিন্তু আপনি সংযোগ দেন না। লাভটা কি? অর্থাৎ আপনি অনেক জ্ঞানী, অনেক জানেন, অনেক বোঝেন, কিন্তু সেটা কি করেন না, ইমপ্লিমেন্ট করেন না। সুনিশ্চিত হবে। আপনি সমুদ্রের কাছে যে যদি একটা বোতল নিয়ে যান, তাহলে 1 বোতলের বেশি আনতে পারবেন না, পারবেন? আবার যদি ড্রাম নিয়ে যান, 1 ড্রাম আনতে পারবেন। যদি একটা ট্রাক নিয়ে যান, 1 ট্রাক আনা যাবে। সমুদ্রে কি কমবে? আমাদের মার্কেটিং কনসেপ্টে আপনি যত টাকা ইনকাম করেন না কেন, এই প্রতিষ্ঠানের তো 1 টাকাও উৎপাদন করাও লাগে না, দেওয়াও লাগে না। তা কি বুঝেন? প্রতিষ্ঠান কিন্তু কি আপনি যত বেশি কেনাকাটা করবেন তত বেশি এখানে লাভ হবে। আর সকলে মিলে লাভ হওয়ার কারণে 100 টাকা হারে লাভ হইলে ওই 100 টাকা 20% আমরা শুধু কাস্টমারের যারা কেনাকাটা করবে তাদের দিব, আর 80% টাকা আপনাদের ভিতরে কি বন্টন করবো। এই জন্য ব্লু মার্ট ওয়ালা একটা বড় ক্যালকুলেটর নিয়ে বসে আছে। ব্লু মার্ট হচ্ছে শুধু একটা বড় ক্যালকুলেটর। আপনারা টাকা কেনাকাটা করেন, আপনাদের কমিশন বন্টন হয়, আপনাদের লাভের টাকা আপনারাই নেন। ব্লু মার্ট খালি হিসাব রাখে, কি রাখে? ব্লু মার্ট কাউকে টাকা দেয় না। ব্লু মার্ট খালি ক্যালকুলেটরে কি করে? হিসাব রাখে, এটা বিজনেস করে, নাকি? তাহলে প্রতিষ্ঠানের লাভ কি? ওই যে প্রতিষ্ঠান 5% কাটে, 10% যে রাখে তার 5% কমিশন আকারে এজেন্টকে দেয়, আর 5% কি প্রতিষ্ঠানে থাকে। এখন মনে করে 4 লাখ গ্রাহকের কাছ থেকে যদি 5 টাকা করে পাই, তাহলে কত হয়? 4 লাখ গ্রাহকের কাছ থেকে 5 টাকা করে পাইলে কত হয়? 20 লাখ টাকা হয়। সেলিম ভাই আমার 20 লাখ টাকা লাগবে, একদিনে লাগবে। ডেলি এরকম হচ্ছে না, আরো হবে না। তাহলে প্রতিষ্ঠান তো আমাদেরও লাভ আছে, আপনাদেরও কি 80% আপনারা নিয়ে যাবেন। কারা? এই আপনারা যারা আছেন জনগণ, তারাই নেবেন। তাহলে আপনারা বেশি লাভবান না আমরা লাভবান? আপনারাই লাভবান। আবার এই প্রতিষ্ঠানটা আবার আপনাদের, সেটা কিভাবে বলছি? তাহলে আমাদেরকে স্বপ্ন দেখতে হলো, নাকি? স্বপ্নের পরে কোথায় যাবো? 5টা জিনিসের কথা বলছিলাম, তো 2টা আলোচনা করছি। তৃতীয় নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে কি আপনার এই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবেন, এটার জন্য একটা পরিকল্পনা লাগবে। কি লাগবে? আপনি তো স্বপ্ন দেখতেছেন ব্লু মার্ট থেকে 7 স্টার হবে, নাকি? প্রতিদিন
30,000 টাকা ইনকাম করবেন, মাসে 10 লাখ ইনকাম করবেন, তার একটা পরিকল্পনা লাগবে না? এই পরিকল্পনা করতে হবে কার সাথে? আপলাইনের সাথে বসে, সিনিয়র আপলাইনদের সাথে বসে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হবেন। আমরা কিন্তু অনুকরণ করতেছি সাকসেস ব্যক্তিদের। সারা পৃথিবীর যত সাকসেস ব্যক্তি আছেন তাদেরকে অ্যানালাইসিস করে সবার ভিতরে 5টা জিনিস কমন ছিল, সেই 5টা জিনিস নিয়ে আলোচনা করতেছি। ওনারা যদি এই 5টা জিনিসকে কমন থাকার পরে যদি ওনারা সফল হন, ওই জিনিসটা যদি আমার ভিতরে বুস্ট আপ করতে পারি, তাহলে আমিও সফল নাকি? তাহলে আমরা সেই 5টা জিনিসের প্রথম হচ্ছে বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে স্বপ্ন। আপনাকে বেশি বেশি করে কি স্বপ্ন দেখতে হবে। আপনি যত বেশি করে স্বপ্ন দেখবেন তত অর্জনটা আপনি কি। এই স্বপ্নকে বলা হয়েছে কিছুটা হচ্ছে কি দূরবীনে দেখার মতো। দূরের জিনিস যেমন কি মানুষ কাছে দেখে, অনেক দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি আছে তারা অনেক দূরের কথা বলতে পারে আগে, আছে না? তাই আপনাকে ফোকাস করতে হবে। যেমন দূরবীন দিয়ে অনেক দূরে দেখা যায় না, অনেক দূরের জিনিস কাছে দেখা যায় দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নাকি? ছোট জিনিসকে বড় করে দেখে না? তাই ধরুন আপনাকে সে ফোকাস করতে হবে যে আপনি কোথায় যেতে চান, আপনার যে স্বপ্ন সে কোন স্বপ্ন। আপনি ফিনান্সিয়াল ভাবে কি হবে? ফ্রিডম হবে। এখন হচ্ছে সময় এসেছে কিসের পরিশ্রম? 2 প্রকার, একটা হচ্ছে স্মার্ট ইনকাম, একটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক 2 প্রকার, একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, একটা হচ্ছে কি স্মার্ট ওয়ার্ক। এখনকার যে তথ্য প্রযুক্তির যুগ আছে, এখন মানুষ পরিশ্রম করতে চায় কি কম নাকি স্মার্ট ভাবে ইনকাম করতে চায়। কারণ আমাদের এই কলি যুগে বা শেষ জামানা যেটা বলে, এখন মানুষের হেলথ গেছে কমে নাকি? আগে মানুষ অনেক বড় হইতো না, এখন মানুষ হচ্ছে কিন্তু খর্বাকৃতি, হাঁটুকাঠু। তাহলে এই জামানায় এসে মানুষের কি হচ্ছে? মানুষ ছোট হয়ে গেছে, তার স্মৃতিশক্তি কমে গেছে। আগে অনেক মানুষ মেধাবী জন্মগ্রহণ করতে, এখন কিন্তু ওইভাবে মেধাবী হয় না, মেমোরি কম। তো এই কারণে আমাদেরকে আগে কি করতে হবে? মানে আমাদেরকে সেই বর্তমানের সময়টাকে সাথে তাল মিলাটাকে এগোতে হবে। অর্থাৎ যেহেতু মানুষ হয়ে গেছে ফার্স্ট, ধারণ ক্ষমতা কম, তাহলে মানুষের স্বপ্ন, আপনাকে স্বপ্ন দেখেই সামনে কি করতে হবে? এগোতে হবে। যে কি স্বপ্ন, আমি কি অর্জন করতে চাচ্ছি, ফোকাসটা দিতে হবে। যে ব্লুমার্ট থেকে 7 স্টার হতে চাই, ডেলি কি 30,000 হোক আর 1 লাখ টাকা হোক, আনুষঙ্গিক ইনকাম আমি প্রতিদিন 1 লাখ নিতে চাই। এখানে সেই সুযোগ আছে, এটা একটা সমুদ্রের মতো, এখান থেকে আমি যত খুশি তত নিবেন, প্রতিষ্ঠানের একটুও কি কমবে না। কারণ প্রতিষ্ঠানে তো কোষাগারের টাকা দেওয়া লাগে না, সিস্টেম থেকে দেয়। এখানে টাকা টাকশাল নাই, টাকা ছাপায় না, কিন্তু আনলিমিটেড টাকা ইনকাম থেকে কি নেওয়ার সুযোগ আছে, এটা পাইপলাইন। এখন আসেন, আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আপনার পরিকল্পনা লাগবে। তাহলে এই পরিকল্পনাটা করতে হবে আপনার সিনিয়র আপলাইনের সাথে বসে টিম মিটিং এর মাধ্যমে। আপনাকে কি করতে হবে? যে পরিকল্পনা করতে হবে খাতায় টেবিলে বসে, যে কিভাবে আমি আমার সেই 7 স্টারটা কতদিনের ভিতরে ডেডলাইন দিতে হবে, যে আমি কয়দিনের ভিতরে 1 স্টার হব, কয়দিনের ভিতরে 2 স্টার হবে। একটা খাতা কলম নিয়ে, ডায়েরি নিয়ে আপনাকে বসে ওখানে কি করতে হবে? গোল সেট করতে হবে যে আপনি কোথায় যেতে চান, কয়েকদিনের ভিতরে আপনি 1 স্টার হবেন। দিনও ধার্য করতে হবে। কি করতে হবে? দিন ধার্য করতে হবে। 2 স্টার কতদিনের ভিতরে হবে, এটা 3টা টার্ম ভাগ করবেন। 3টা টার্ম ভাগ করতে হবে যে আপনি কতদিনের ভিতরে 1 স্টার হবেন, কতদিনের ভিতরে 5 স্টার হবেন, আর কতদিনের ভিতরে 7 স্টার হবেন। 3টা গোল সেট করতে হবে। কয়টা? ওইটা কাগজে কলমে লিখতে হবে। লিখে আপনাদের সাথে বসে টিম মিটিং এর মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে কি পরিকল্পনা। আপনার পরিকল্পনা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি কি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। চতুর্থ যে ধাপটা, সেটার নাম কি? সেটা হচ্ছে আপনার ভিতরে পরিকল্পনা করতে গেলে অবশ্যই তো নলেজ থাকতে হবে। নলেজ ছাড়া তো আপনি কি পরিকল্পনা করতে পারবেন না। তাহলে এই জ্ঞান অর্জন আপনি কোথা থেকে করবেন? নলেজই পাওয়া নাকি? এই জ্ঞান অর্জনটা আপনি কোথা থেকে করবেন? তাহলে এখানে প্রথমত যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে কি, আমাদের আপলাইনের সাথে যদি সারাদিন কথা বলেন, আলোচনা করেন, সেটাও এক প্রকার কি জ্ঞান অর্জন, নলেজ অর্জন। দ্বিতীয়ত হচ্ছে কি, সিনিয়রদের সাথে যদি আপনি গ্রুপ মিটিং এ থাকেন, সেটাও এক ধরনের কি জ্ঞান অর্জন। এরপরে পর্যাপ্ত পরিমাণে বই পড়ে আপনি কিন্তু এই ধরনের জ্ঞান অর্জন করতে পারেন। মার্কেটিং এর পরে প্রচুর পরিমাণে কি বই আছে। এরপরে আপনার বই লাগবে না, এখন আছে ইউটিউব চ্যানেল, অনেক মোটিভেশনাল মূলক, অনেক পৃথিবীর বড় বড় তাবৎ কি ট্রেনারদের বিভিন্ন ধরনের সেলস এন্ড মার্কেটিং এর পরে কি প্রশিক্ষণ আছে, অনেক মোটিভেশন আছে। সেগুলো আপনি কি করতে পারেন? নিলিবিলি সময় যখন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অন্য কিছু না দেখে যদি এটা প্রতিদিন নিয়ম করে ফেলেন,
নিজের সেলফ চার্জের জন্য মোবাইল যেমন আমরা কি করি মোবাইল চার্জ দিয়ে নিয়ে বেরোয় যাবো, দেখবেন বাসা থেকে নিয়ে আসছেন প্রত্যেকের মোবাইলে কি চার্জ কমে গেছে না? তাহলে এটা আবার নিয়ে যে চার্জ দেওয়া লাগবে না, না দিলে কি চলবে? তাহলে আপনার ভিতরে যদি আপনি চার্জ না দেন, আপনার ভিতরে হৃদয়ের খোরাক যদি আপনি না নেন, তাহলে আপনি চলবেন কি করে? আপনি তো একটা যন্ত্র নাকি? তাহলে আপনাকে চার্জ দিতে হবে। এজন্য রাত্রে মিটিং এ আপনাকে কি করতে হবে? 9টার সময় থাকতে হবে। 2 ঘন্টা আমাদের মিটিং, গতানুগতিক কোনো মিটিং না। সফল হতে চাইলে অফিসে যেমন আপনি যদি এখন 30,000 টাকা বেতন দেওয়া হইতো, ঠিক সকাল 7টায় উঠে গোছানো শুরু করতেন, 9টা 10টার ভিতরে অফিসে যাইতেন, আবার 5টা পর্যন্ত 6টা পর্যন্ত অফিস করে বাসায় আসতেন। এটা বছরের পর বছর যুগের পর যুগ করতেছেন, সেখান থেকে 30,000 টাকা ইনকাম করার জন্য নাকি? মাসে স্যালারি নেবেন, বছরে 2টা বোনাস নেবেন, এটার জন্য একটু মাসে 30,000 টাকা স্যালারি হলে বছরে কত হয়? 3,60,000। 3,60,000 টাকা ইনকাম করার জন্য 1 বছর ধরে ডিউটি করতেছেন। আর আমার এখান থেকে মাসে 9 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে কতটুকু ডিউটি করে লাগবে বলেন? 3 বছর না? 3 বছরের কাজ আপনি করবেন কি 1 মাসে করা লাগবে, সেটাকে আপনি করেন? তাহলে প্রতিষ্ঠান বলছে অনলি ফর 2 ঘন্টা প্রতিদিন কি এই বিজনেসের সাথে আপনি সঠিক সময়টা দিবেন, যেখানে আপনার অন্য কোনো টেনশন থাকতে পারবে না। এভাবে যদি 6 মাস আপনি কন্টিনিউ কাজটা করে যান, তাহলে আপনার লাইফে আপনি কি পিছনে ফিরে তাকাইতে হবে না। 90 দিন, কারণ ধান গাছ লাগাইলেও কি 90 দিন, মাছ চাষ করলেও লাগে, অর্থাৎ ম্যাচুরিটি আসতেই কি 90 দিন অবশ্যই আপনাকে লাগবে। এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন, এরপরে যদি আপনি, এটা হচ্ছে শর্ট টাইম প্ল্যান, এরপরে মিডল টাইম হচ্ছে 6 মাস, 6 মাস এবং লাস্ট হচ্ছে 2 ইয়ার্স। 2 ইয়ার্স পরে আপনি একদম ফুল রিটার্ন, ফুল রিটার্ন। আপনার এই ফুল মাঠে আর আপনার কোনো কাজ নাই, আপনি ডিরেক্টর, আপনি শুধু কি প্রজেক্টগুলো ভিজিট করবেন, ফ্যামিলি নিয়ে জুড়ে থাকবেন, আর কোনো কাজ নেই আপনার। অনলি ফর 2 ইয়ার্স। অনেকের জীবনের থেকে কত বছর চলে গেছে দেখেন, সকলের জন্য 2টা বছর যদি কেউ ডাইনে বায়ে না তাকিয়ে কান দুটোকে বয়রা রেখে শুধু গণমাঠের সাথে কি 2টা বছর যদি সঠিকভাবে থাকতে পারে, অন্য কোনো ব্যক্তির টেবিলে যদি প্ল্যান না দেখে, সে সাকসেস, সাকসেস এন্ড সাকসেস। আজকে কথাটা বলে গেলাম, এটা রাখবেন। এটা অনেকেই একই ক্লাসে জয়েন করে, একই ক্লাসে ভর্তি হয়, ক্লাস 5 এর থেকে ক্লাস 1 এর থেকে ভর্তি হয়, কিন্তু সবাই কিন্তু পিএইচডি করে না, জোরে যায় না। তো যারা ওই পর্যন্ত যাবে, আজকে কথাগুলো মিলাই নিন, খাতায় ডায়েরিতে লিখে রাখেন আজকে ডেটটা দিয়ে। তো 2 বছর পরে যারা ব্লু মাঠে কন্টিনিউ এই কাজটা করবে, তারা প্রত্যেকে কি গাড়ি বাড়ি এবং প্রতি মাসে 10 লাখ টাকা নিচে কারো কোনো ইনকাম নাই। 10 লক্ষ টাকা ইনকাম করতে গেলে, 10 লক্ষ টাকা ইনকাম করতে গেলে কত কোটি টাকার বিজনেস করা লাগে পার মান্থ, কত কোটি টাকা ইনভেস্ট করা লাগে, কত সময় দেওয়া লাগে, কত রিস্ক নেওয়া লাগে, এটা হিসাব করেন। তাহলে শোনার জন্য শুনলে হবে না, জাস্ট আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেমন আমল করেন, তদ্রূপ এই সিস্টেমটাকে আমল করতে হবে। কিন্তু গতানুগতিক যদি আসা যাওয়ার মধ্যে থাকেন, তাহলে হবে না। সিরিয়াস, বি সিরিয়াস। আপনি সিরিয়াস হবেন না, হাসতে খেলতে সফলতা অর্জন করা যায় না, কখনোই সম্ভব না। কেউ করতে পারে পৃথিবীতে, শর্টকাটে পৃথিবীতে বড় হওয়ার কোনো রাস্তা নাই। যদি সে ভেবে থাকে তো বোকার স্বর্গে বাস করতেছে, শর্টকাটে পৃথিবীতে কোনদিন বড় হওয়া যায় না। এবার সে আরেকটা কথা বলবো, তাহলে আমাদের 4টে অপশন গেছে না, তাহলে বাকি থাকলো কি? এবার হচ্ছে অ্যাকশন। 5 নম্বরে কি অ্যাকশন, অর্থাৎ কাজে যেতে হবে। কাজ করলেই কাজ হবে। কি হবে? কাজ করলে কাজ হবে। এখন দেখেন, আপনাদেরকে আমি যে প্রথম সময় কথাটা শুরু করেছিলাম যে আমরা জানি না যে আমাদের পাওয়ার সম্পর্কে, না জানি আমরা কি করছেন, আপনার ভিতরে অপার সম্ভাবনাময় ক্ষেত্র আছে, সেটা আপনি না জেনে, ব্লু মার্টের কি সম্ভাবনা আছে এটা না জেনে, না বুঝে, জন্য সারা বারবার করে যারা বলে গেছেন যে ব্লু মার্টের প্ল্যানটা বোঝা একটু কি কঠিন, কিন্তু এটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে এটার মতো সহজ কিছুই নাই। এজন্য দেখেন, অনেকে নিজের এই সিস্টেমটাকে বুঝতে পারে না, অনেকে জয়েন করে এই সিস্টেমে, অনেকে জয়েন করেছেন, এখন এখানে অনেকে আছেন না, কয় মাস হয়েছে? 6 মাস হয়ে গেছে, কয় মাস হয়েছে? 3 মাস। এই 3 মাসে অনেকে 2 মাস হয়ে গেছে না, অনেকের তো 2 মাস হয়েছে, অনেকের 3 মাস, অনেকের কি 2 মাস, কেউ 1 মাস। এখন অনেকে 1 মাসের ভিতরে তার রেজাল্টটা 100% না আসার কারণে সে একটু কি ঝিমাই গেছে, ফ্রাস্ট্রেশনে ভুগতেছে যে কি হয়। সে আবার আরেকজন যখন আরেকটা কোম্পানিতে, সে কোম্পানি
আমাদের তো কোম্পানি না, কিন্তু যখন কোম্পানির লোক এসে ডাক দেয়, নাকি ওষুধ কোম্পানির লোক যখন ডাক দেয় যে আপনাকে রাতারাতি বড়লোক করে দেব, তখন উনি কি করে? নিজেরা লোভ সামলাইতে পারে না। এ সম্পর্কে একটা গল্প ছিল না, হীরা ছড়ানো ক্ষেত। অর্থাৎ একজন কৃষক, তার ক্ষেতে মানে খামার বাড়ি ছিল, কিন্তু সে কি করছে? হীরার প্রতি তার একটা কি চাহিদা। তখন সে হীরা সন্ধান করে বেড়ায় বিভিন্ন জায়গায় ঘুরে। আছে না কিছু লোকের তর্ক, কিছু লোকের টাকা, এই সীমানা পিলার, কিছু লোক পয়সা এরকম খুঁজে না রাতারাতি বড় হওয়ার জন্য। কিন্তু জীবনে ওই শ্রেণীর লোক দেখছেন কোনদিন সফল হতে? দৃষ্টান্ত একজনও পাইছেন? কেউ পান নাই। এরকম ওই ব্যক্তিটা তার নিজের ক্ষেত রেখে, মানে সে নিজের ফার্মে ঘোড়া পানি টানি খাওয়ায়, বিভিন্ন জায়গায় চড়ায়, আর মাঝে মাঝে সময় পাইলে কি করে? বিভিন্ন জায়গায় হীরার খোঁজ করে বেড়ায়, কোথায় হীরা পাওয়া যায়। হীরা পৃথিবীর মূল্যবান সম্পদ, এই জন্য কি করে? হীরা খুঁজে বেড়ায়। এখন এই হীরা খুঁজতে খুঁজতে যে কি করছে, সে একবার কিন্তু হীরা খুঁজতে খুঁজতে নিরুদ্দেশ্য, সে কোথা থেকে কোথায় জানে কি ওই হীরা খুঁজতে যাওয়ার আগে তার ফার্মের বাড়িটা একজন ব্যক্তির কাছে কি দিয়ে গেছে যে তুই দেখাশোনা করিস, আমি গেলাম কি খুঁজে। এখন উনি হীরা খুঁজতে খুঁজতে যে একসময় মারা গেছে, তার কোনো খোঁজই নাই। এদিকে যে ব্যক্তিটা ওই ফার্ম হাউসটা নিয়েছিল, সে কি করলো? সে সকালবেলায় উঠে ঘোড়াকে পানি খাওয়াতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ঝর্ণাতে এরকম পানি যাচ্ছে, তো পাথর পড়ে থাকে না ঝর্ণার নিচে। পূর্ব আকাশে যখন সূর্য উঠেছে, উঠলে কি ওই পানির সাথে আর সূর্যের সাথে আর ঘোড়ার ইয়েটা রিফ্লেকশন হয়ে চোখে লাগছে। লাগলে ও তখন কিউরিসিটি থেকে কাঠি দিয়ে কি গুছাই গুছাই দেখতেছে এটা কি। তো দেখে পাথর মনে করেই বানিয়েছে। নেওয়ার পর ওর মনে একটু কৌতূহল তো জাগছে, যেটা কেমন হীরা হীরা লাগতেছে, এটা কাঁচের টুকরো না, হীরা আসলে কি। তো গেছে জহরির কাছে পাশে, যার ফলে টুকরোটা দেখাইছে। যখন টুকরোটা দেখাইছে তখন বলছে, ওটা তো হীরা, তুমি কোথায় পেলে? বলছে, কেন আমারও ক্ষেত্রে তো মানে আমার ওই যে সেই ঝর্ণার ভিতরে তো প্রচুর পরিমাণে আছে। যার খামার সে কিন্তু কি পাইল না, জানলো না, আর যার পাওয়ার কথা ছিল না সে কিন্তু কি পেয়ে গেল। অর্থাৎ আপনার ভেতরে যে অপর সম্ভাবনা লুকাই আছে, এটা আপনি বুঝতে পারতেছেন না যে আপনার ভিতরে কি আছে। এটাকে যদি জাগ্রত করতে পারেন, তাহলে আপনার ভিতরে সেই হীরার খনি কি আছে। আপনি এটাকে কি করেন? খোঁজেন। আর একজনের জায়গায় টেবিলে বসে কি রাতারাতি বড় লোক হওয়ার জন্য খুঁজেন না। ভুলো মাঠেই আছে হীরার খনি। কোথায় আছে? এই ভুলো মাঠেই আছে। আপনি আর এক টেবিলে খোঁজা লাগবে না। এখন আসেন লাস্ট যেটা বলবো, যে আমাদের এই পাঁচটা জিনিসের সমন্বয় কি সাকসেস। এই পাঁচটা জিনিসকে সফল করতে গেলে আমাদের এর একটা কম হলেও কিন্তু আপনি সফল হতে পারবেন। আপনার বিশ্বাস আছে কিন্তু কি নাই? স্বপ্ন দেখেন না। আপনার বিশ্বাসের কোনো ঘাটতি নাই, কিন্তু আপনি কি স্বপ্ন দেখতে ভুলে গেছেন, স্বপ্ন দেখেনই না। কে কি মনে করে বিধায় কি আপনি স্বপ্ন দেখাই কি ভুলে গেছেন যে 100 লাখ টাকা স্বপ্ন দেখবো না, অত বড় লোক হওয়ার দরকার নাই, আমার যা আছে আমি তাই নিয়ে কি সন্তুষ্ট থাকি। তার মানে আপনি স্বপ্ন মরে গেছে, স্বপ্ন কি মারা গেছে, আপনি কিছুদিন পরে কি মারা যাবেন। তাহলে আমরা প্রথমত যে জিনিসটা করতে হবে, আমাদের পাঁচটার কোনো একটা কম হইলে কিন্তু আপনি জীবনে কি সাকসেস হতে পারবেন না। তাহলে আপনার বিশ্বাস আছে কিন্তু কি নাই? স্বপ্ন নাই। বিশ্বাসও আছে, স্বপ্নও আছে, কিন্তু আপনার ভিতরে কিন্তু কি নাই? কোনো নলেজ নাই। বিশ্বাসের কোনো ঘাটতি নাই, স্বপ্ন প্রচুর দেখেন, কিন্তু আপনার ভিতরে কি নাই? কোনো নলেজ নাই। বুঝলাম নলেজও আছে, জ্ঞানও আছে, কিন্তু আপনার কোনো পরিকল্পনা নাই। তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? পরিকল্পনাও করতে হবে। এখন পরিকল্পনা করছেন, জ্ঞানও আছে, বিশ্বাসও করেন, সব ঠিক আছে, কিন্তু আপনি অ্যাকশনে নামেন না। কি করেন না? অ্যাকশনে নামেন না, কাজে যান না। তাহলে কি হবে? তাহলে তো সফলতা আসবে না। এই পাঁচটা জিনিসের যদি আপনি সমন্বয় ঘটাইতে পারেন, তাহলে আপনার জীবনের সাকসেস কেউ ঠেকাইতে পারবে না। সেটা ভুল মাঠে হোক আর আপনার চায়ের দোকানে হোক। ক্লিয়ার? এই পাঁচটা জিনিস যদি আজকে এখান থেকে মাথায় সেট করে নিয়ে যেতে পারেন, আমার কথা কোনো একদিন মনে পড়বে। ভুল মাঠে আপনি সফলতা যদি নাও চান, নাও হন, এখানে সে কাজ করেন, কিন্তু অন্য কোথাও আপনি কি সফলতা পাবেন। এই যে সময়টা আপনি দিয়ে গেলেন, এই মূল্যবান সময়, এটা আপনার জীবনে অবশ্যই মূল্যবান হয়ে থাকবে।
সব কথা মানুষের জীবনে কাজে লাগে না, দুই একটা কথার মাধ্যম দিয়ে আপনি কিন্তু উঠে যেতে পারবেন। জীবনে কখনো হাসতে খেলতে সফলতা অর্জন করা যায় না। আমরা আমাদের ভাগ্যের সুইচটা অন্যের হাতে দিয়ে রাখছি। এরকম আপনি একটা শার্ট কিনেছেন খুব মূল্যবান, আপনার পছন্দ মতো খুব একটা সুন্দর একটা শার্ট আপনি কিনছেন, কিনে গায়ে দিয়ে আসছেন। এখন আমি বললাম যে কি ভাই আপনি কি একটা শার্ট পরছেন, এটা কি আপনার সাথে যায়? নাকি যেই বলছে এই শার্টটা আমার সাথে গায়ে ভালো লাগতেছে না, জীবন ওই শার্ট আর কোনোদিন কি বলবো না, কি করবো না, করবো না, ভালাই দিচ্ছি তো দিচ্ছি। কিন্তু আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে শার্টটা কিনছেন, আপনার রুচি মতো আপনার চোখে যেটা ভালো লাগছে, গায়ে কমফোর্ট ফিল করতেছেন, তাই আপনি কিনছেন নাকি? আর একজনে বলে দিল যে আপনার শার্টটা ভালো লাগতেছে না, আপনি কি টানতে ফেলে দিলেন, টাকাও গেল, আপনার রুচিও গেল, আপনার সবই গেল। যদি এসব গুলমাটে কাজ করতেছে, বুঝছি বুঝছি ওই সেই ডেস্টিনির মতো বা সেই অঙ্কের মতো কোম্পানি, ও কিন্তু আপনার পথে কি হয়ে গেল, বাধা হয়ে দাঁড়াল। আমরা বাঙালিদের জাতীয় খেলা কি হাডুডু। আমরা বাঙালিরা কখনো আর একজনকে উঠতে দিতে চাই না, সে যেই হোক, যত কাছের লোক না কেন, আমরা তাকে কি করি না, দিকটা টেনে ধরি, কখনোই কি যাতে সে সামনে এগোতে না পারে। একবার হচ্ছে দোজক এবং বেহেশতের একটা গল্প আছে, অনেকেই জানেন হয়তো। দোজক এবং বেহেশতে পাশাপাশি, রাস্তা কি এপার ওপার সোজাসুজি, এই পাশে দোজক, এই পাশে কি বেহেশত। এখন প্রত্যেকটা বেহেশত এবং দোজকের রাস্তা কিন্তু কোনো দারোয়ান নাই না, বাঙালিদের যে দোজক এবং বেহেশত এটাই কি নাই, দারোয়ান নাই। আর প্রত্যেকটা দেশের দোজক বেহেশতের সামনে কি আছে, দারোয়ান আছে। তো একবার এক ভিজিলেন্স বিভাগ গেছে বাঙালিদেরকে কি করতে, পরিদর্শনে গেছে, দেখার জন্য যে কি অবস্থানে আছে। তো সে দেখে যে যেখানে বাঙালি, এখানে কোনো দারোয়ান টারোয়ান নাই। তো হচ্ছে কি ব্যাপার, এখানে কেন কোনো দারোয়ান নাই? আর সব জায়গায় দারোয়ান দেখতেছি এমন একটা জাতি যে একজন যদি বেহেশতে যাইতে চায়, তার একজন পা ধরে টান দিয়ে নিয়ে আসে, কামড়া কামড়ি লাগাই দেয়, অর্থাৎ কেউ কাউকে কি যেতে দেবে না। যদি কেউ যাইতে চায় আর একজন কেউ টান দেয়, তার মানে কেউ যেতে পারে না। এখানে যদি একজন সফলতা চায়, এখানে জুয়েল ভাই সফলতা চাচ্ছে, আমাদের মাজেদ ভাই সফলতা যাচ্ছে, এখানে আরেক ভাই সফলতা যাচ্ছে, পিছন তার একজন এসে বলতেছে এই সমস্ত কত কোম্পানি দেখলাম, তুমি তো আগেও গেছিলে অমুক কোম্পানিতে, কিছুই তো করতে পারলাম নাকি? এটা বলে কিনা, এই তাকে একটা কথাই তার জীবনটাকে কি ধ্বংস করে দিল। কিন্তু যদি বলে যে না তুমি তো আগে তো পারো নাই, ঠিক আছে দেখো এবার ট্রাই করে, যদি কিছু করতে পারো, যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি করবো, তাহলে কিন্তু কি সাকসেস হলো। সমাজ কখনো চোর বদমাই ডাকাতের কারণে সমাজ ধ্বংস হয় না। সমাজ ধ্বংস হয় তখনই যখন জ্ঞানী মানুষের নিষ্ক্রিয়তা বেড়ে যায়। আপনি সেই ছেলেটাকে ডেকে নিয়ে আসেন যে ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, যে তুই এখানে এসে কি ফ্রিডম ভাবে কাজ কর, এখান থেকে তার লাইফটাকে কি বলে নি, এখান থেকেই কিছু বহুমাট হাজারো লোকের কর্মসংস্থান কি তৈরি করে দিচ্ছে। তাহলে আমরা কি পারবো যে নিজস্ব তো সফল হব, আরো 10 জনকে সফল করার জন্য আমরা কি সবাই পারবো? ভুলুমাটে মানুষকে ভুলুমাট করবে না এমন কোন সেক্টর কি থাকবে না। আমি সেটা লাস্টে 2 মিনিটে বলে শেষ করবো, আমি অনেকক্ষণ টাইম নিয়েছি, তারপরেও শেষ করবো। তো বিষয়টা হচ্ছে এরকম, হাসতে খেলতে কখনো জীবনে সফলতা, আমার মহব্বত ভাই একটা গল্প দিতেন সবসময়, যে একটা ঠাকুর মশাইয়ের গল্প দিতেন। কি দিতেন? ঠাকুর মশাই কিরকম, একজন ঠাকুর মশাই একটা ছাগল পুষছে। কি পুষছে? ছাগল। এই ছাগলটা উনি পালতেছে, অনেক সুন্দর নাদুস নুদুস হয়েছে, পাড়ার লোকের দেখে এটা কি লোভ হয়েছে, যেটা কিভাবে খাওয়া যায়। হ্যাঁ, এখন ঠাকুর মশাই প্রতিদিন গোসল করতে যায় যখন, তখন ছাগলটা নিয়ে যায়, ছাগলের গোসল করায়, আর আনার পরে কাঁঠাল পাতা চাল এগুলো কি হয়। এখন খুব নাদুস নুদুস হয়েছে, এখন 3 বন্ধুর ব্রেনে লাগছে কি যে ছাগল তো খাইতেই হবে, কেমনে খাওয়া যায়। তো প্ল্যান করে ওরা 3 জনে যখন ঠাকুর মশাই আসবে, ওই পথে দাঁড়ায় রয়েছে। কি করছে? পথে। তার প্রথম একজন ঘাটের থেকে উঠলে দাঁড়াইছে, তারপরে কিছু দূর গেলে দাঁড়াইছে আরেকজন, তারপরে আরেকজন দাঁড়াইছে, 3 জন সিরিয়ালে দাঁড়াইছে। যে প্রথম জন যখন ছাগল নিয়ে উঠে আসছে, তখন প্রথম জনের কাছে জিজ্ঞেস করছে যে প্রথমে সালাম বা নমস্কার দিয়ে ওরা জিজ্ঞেস করছে যে ঠাকুর মশাই
আপনার এত ভালো জানি, এত একজন জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, শেষমেশ আপনি একটা কুত্তার গলায় দড়িতে নিয়ে যাচ্ছেন, নাপাক জিনিস, সেটা কেমন হলো? ওনার ভিতরে কি লাগছে? এখন ওনার ভিতরে একটু খটকা লাগছে, কি আমি তো নিয়ে যাচ্ছি ছাগল, বললো কি আমি কুত্তার গলায় দড়িতে নিয়ে যাচ্ছি, কেউ কুকুরের গলায়, এটা কি আসলে কি ঠিক? উনি উপরে কি দেখলো না, ওখানে কষ্টমি করে কি বলতেই পারে। এবার উনি কিন্তু কিছু তো ধরে কি আবার গেছে যাবে আর এক বন্ধুর সাথে দেখা, এই বন্ধু সেম কথাটাই বলছে ওরা, ঠাকুর সাহেব আপনি একজন এলাকার জ্ঞানী গুণী ব্যক্তি, আপনি শেষমেশ কুকুরের গলায় রশি তো ধরে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? এই কথা যখন বলছে তখন ওনার ভিতরে কিন্তু কিরম মানে কি ওনার যে বিশ্বাসটা ওইটা উনি ধরে রাখতে কি পারতেছে না, কেমন যেন একটু নড়বড় হয়ে যাচ্ছে, আসলে সত্য কি কুকুর নিচ্ছে না ছাগল নিচ্ছে, আবার দেখতেছে সঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এবারও কিছু করলো না, কিন্তু এবার যে ব্যক্তির সাথে দেখা হয়েছে, দেখা হলে সেই একই কথা যে ঠাকুর মশাই আপনি কুকুরের গলায় রশি নিয়ে যাচ্ছেন, এটা কি যায় আপনার সাথে? তখন উনি চিন্তা করতেছে, প্রথম জন বললো ওর 2 চোখ, দ্বিতীয় জন বললো তারও 2 চোখ, তৃতীয় জন তারও 2 চোখ, মোট হলো কয় চোখ? 6 চোখ। 6 চোখ তো দেখতেছে আর আমি 2 চোখ তো দেখতেছি, তাহলে তো এটা আসলে কুকুর নাকি? অবশ্যই 6 চোখে যদি দেখে কি ছাগল, কুকুর, আর উনি যদি একা বলে ছাগল হবে? তখন উনি কি করলো, উনি সত্যি ওনাদের কথা ওইটা মনে করে উনি নিজের বিশ্বাস আর নিজের কাছে কি ধরে রাখতে পারেনি, তখন কি করছে? রশি ছেড়ে দিয়েছে। যে রশি ছেড়ে দিয়েছে সেই উনি তো ওরা এসে ওদের কাজ কি কমপ্লিট করে ফেলছে নাকি? ওরা সাকসেস নাকি? প্রত্যেকটা আমরা চলার পথে প্রতিদিন এরকম হাজারো ব্যক্তি আছে যারা আপনার বিশ্বাসকে টলানোর জন্য, বুলু মাঠকে কি ধ্বংস করার জন্য, বুলু মাঠের পিছনে বা যারা ভালো ইনকাম করে খাচ্ছে তাদেরকে ডাইভার্ট করার জন্য তারা কি করতেছে, ওই 6 চোখ দিয়ে দেখার মতো আপনার কাছে সে বলবে যে বুলু মাঠ ভালো না, বুলু মাঠ এটা ওইটা সেটা, আর তখন আপনি আপনার বিশ্বাসটা যখন ধরে রাখতে পারবেন না, তখন এই সিস্টেমটা ছেড়ে দিয়ে আপনি আপনার মতো করে চলে যাবেন, অটোমেটিক দেখবেন কি ওদেরই লাভ হয়ে গেল। তাদের এই কুকুর যারা বলছিল তাদের বুলু মাঠের সেই বিশ্বাসটা আপনাকে কি করতে হবে? ধরে রাখতে হবে, তাহলে আপনি কি সফল হতে পারবেন। সর্বশেষ আরেকটা গল্প আমি শেষ করব। একজন ব্যক্তি, আপনি জানেন যে সফলতা যেহেতু হাসতে খেলতে অর্জন করা যায় না, এখানে মাটির কলসির একটা গল্প শুনছেন না? অনেকেই জানেন, অনেকেই কি হয়তো জানেন না। তার একবার স্মরণ করাই দিই যে একবার মাটির কলস একটা ছেলে একটা মেয়েকে অনেক কি ভালোবাসে নাকি? এখন এই ভালোবাসার মাধ্যম দিয়ে এখন মেয়েটা কলে জল আনতে যাচ্ছে পুকুরে, কোথায়? পুকুরে। তো একসময় গ্রামগঞ্জে অনেকে যে প্রেম প্রেম হইতো, এখন তার ওইভাবে আর হয় না, এখন তো মোবাইল চলে আসছে নাকি? তো যখন গ্রামের মেয়েটা যাচ্ছে কি পানি আনতে, ছেলেটা পথে বসে আছে যে যখন আসবে তখন কি দেখা হবে, তো এই দেখা করার উদ্দেশ্যে বসে আছে। এখন মেয়েটা পানি নিয়ে যখন আসতেছে কল শিখতে, তখন মেয়েটা ওই যে অনেক সময় ছেলেদের মেয়েদের ইমপ্রিজিং করে না, ওইভাবেই কথা বলছে আর কি, যে হ্যাঁ রে যদি মাটির কলস হইতে পারতাম তাইলে কি সুন্দরী বলে উঠতে পারতাম, এইভাবে একটা কথা তাকে বলছে। যখন এই কথাটা বলছে তখন কিন্তু মাটির কলসির জবান খুলে গেছে। মাটির কলসির কি জবান খুলে গেছে। মাটির কলসি বলছে হ্যাঁ রে সুন্দরীর কোলে ওঠা অত সহজ না। বলছে কেন? তো বলছে আমি যখন কাদামাটি ছিলাম, কি ছিলাম? কাদামাটি ছিলাম, তখন আমাকে প্রথমে কোদাল দিয়ে কি কুপাইছিল, এরপর আমাকে কি অনেকবার করে কি পাঠাইছে, পানি দিচ্ছে, দেওয়ার পরে এরপরে কি করছে মেশিনে ছাঁচে ফেলছে, প্রচুর পরিমাণে ঘোরাইছে, ঘোরানোর পরে আমাকে কাঁচা অবস্থায় টানা রৌদ্রে নিয়ে রাখছে, চৈত্র মাসে টানা রৌদ্রে ফলায় রাখছে। রাখার পরে আবার আমি ঠিক আছি কিনা আমাকে আবার পিটাই 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 ঠিক করছে নাকি কাঁচা অবস্থায়। এরপরে কি করছে আমাকে নিয়ে আগুনে ফেলছে, প্রচুর কয়েকটা আগুনের ভিতরে নিয়ে কি আমাকে ফেলছে, যেখানে আমি পুড়ে গেছি। পুড়ার পরে আমাকে আবার ওখান থেকে কি করছে নিয়ে আসছে, আনার পরে আমাকে ওই বাগানের এক কোনায় কি রেখে দিচ্ছে, সারা রাত মশার কামড়, সারা রাত মশার কামড়। না আনে নাই, আমরা নিয়ে গেছে বাজারে, ওখান থেকে নিয়ে গেছে কোথায়? বাজারে নিয়ে উঠেছে। এটা কি কম লজ্জার কথা? বাজারে নিয়ে উঠেছে, একজন কান ধরে টানে উঠে আমাকে একটু কিনে দেখে আমি ঠিক আছে কিনা নাকি। এরপর আবার আমাকে কি নিয়ে গেছে, ওখান থেকে
থেকে আবার রাখছে বাইরে ফেলে রাখছে, মশার কামড় খাইছি। এরপরে কি করছে, সেখান থেকে আমাকে কান্দুরোটাই নিয়ে আসছে কি, আরে শোনাতে করে নিয়ে যায় না, কান্দুরে নিয়ে আসছে কোথায়, পুকুর ঘাটে। পুকুর ঘাটে আনার পরে আমার সুবাই ধরছে। যতক্ষণ আমি পানি খেয়ে না পারি সুবাই ধরছে, ততক্ষণ আমাকে কি টেনে কাকে উঠাইছে। সুন্দরীর কোলে ওঠা অত সহজ না। অর্থাৎ জীবনে যে আপনি সফলতা অর্জন করতে চান, এরকম কিছু ভাব যদি আপনি অতিক্রম না করতে পারেন, তাহলে আপনি কি সফলতা অর্জন করতে পারবেন না। আর জীবনে যদি ব্যর্থ না হন, তাহলে কখনো সফলতার স্বাদ পাবেন না। এই কাগজটা যখন ধরলাম কি হলো, না না এই কাগজটা কি দাঁড়াইতে পারতেছে না, পারে না তো, পারে জিনিস আপনাকে দেখাই নাকি। কাগজটা দাঁড়াইছে নাকি, কাগজ তো একই, এখানে তো কিছুই কারিশমা নাই আছে। কাগজটা আগে দাঁড়াইতে পারতেছিল না, পারতেছিল, এখন দাঁড়াইলো কেন? কারণ হচ্ছে এটা তোমরা মুসলে যতক্ষণ না গেছে ততক্ষণ সে উঠে দাঁড়াতে পারেনি। আপনাকে জীবনে যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে আপনাকে এভাবে কি বারবার তোমরা মুসলে পড়তে হবে, আর সেখান থেকে আপনি কি উঠে দাঁড়াবেন, তাহলে আপনি সফলতা পাবেন। তাই আপনি পিছনের জীবনে যদি তোমরা মুসলে পড়ে থাকেন, তাহলে বুঝবেন যে আপনি কি সফলতা অর্জন করতে পারবেন, এটা নিশ্চিত। রাত যত গভীর হয়, প্রভাত তত কি নিকটে আসে। আপনার জীবনে যদি দুঃখ, দারিদ্র, কষ্টতা যদি আপনার আসে, তাহলে আপনি জীবনে কি বুঝবেন যে আপনার সফলতা খুব নিকটে চলে আসছে। তাহলে আমরা যদি সফলতা চাই, আমাদেরকে অবশ্যই চাওয়ার মতো করে কি চাইতে হবে। চাওয়াটা যদি হয় নিশ্চিত, পাওয়াটা হবে কি সুনিশ্চিত। আজকে আমরা এখানে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা কে কে চাচ্ছি, এটা মহান রব্বুল আলামিনকে মাগরিবের সময় আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। আমরা কি জীবনে সফলতা চাই? ইয়েস, আমরা সবাইকে সফলতা চাই। এখন আসেন, এই সফলতার জন্য আমি সর্বশেষ একটা মেসেজ দেব এখানে, স্যার অপেক্ষা করতেছেন। তো সেখানে বিষয়টা হচ্ছে ব্লুমার্ট আমাদের যে কার্যক্রম আমরা পরিচালনা করতেছি, সেখানে যদি আপনি সফলতা চান, তাহলে অবশ্যই আপনাকে কি হতে হবে, ধৈর্যশীল, পরিশ্রমী হতে হবে, ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি সফল হবেন। আপনাদের কাছে লাস্ট মেসেজটা যে বিশেষ করব, আপনারা এই মুহূর্তে আমাদের এই প্রতিষ্ঠানে যারা আসবে, তারা শুধু বর্তমানে ইনকাম করবে না, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের কি থাকবে, মালিকানা থাকবে। কিসে থাকবে? মালিকানা। আমরা যখন বলি সবাই মালিকানা, তখন মনে করে একটা ম্যানেজমেন্টে কয়জন হিসাব করে, তাহলে আমি কিভাবে মালিকানা থাকবো? নিশ্চয় ওনারা কি মিথ্যা কথা বলছে না, আমরা প্রত্যেককে মালিকানা দিব। কিভাবে দিব? এই যে ফাউন্ডেশনের মাধ্যমে তো একটা দিচ্ছি, ফাউন্ডার নাকি। পাশাপাশি যখন একটা স্কুল, এখানে আমরা সুপার শপ করতেছি না, সুপার শপে 50,000 টাকা করে পার শেয়ার। এই সুপার শপে 200 মালিক থাকবে, 200 শেয়ার। এখন 200 শেয়ার একজন 10টা নিতে পারে, একজন 5টা নিতে পারে, একজন একটা নিতে পারে নাকি। 10টা নিলেও সে একজন, আবার কি একটা নিলেও একজন, অর্থাৎ পার্সেন্টেজটা উনি বেশি পাইল, কিন্তু মেহনত একজন। এই ব্যক্তিগুলোর মাধ্যমে 40% টাকা যাচ্ছে কোথায়? রিসার্চ কার্ডে, আর বাদ বাকি টাকাটা সুপার শপে। তাই এখানে কমিটি করে সেই টাকাটা ওনাদের কাছে থাকতেছে নাকি। যেটা 40% যাচ্ছে, সেটা আড়াই কিন্তু পরে উনি রিটার্ন পেয়ে যাবে পর্যায়ক্রমে, নতুন সময় নিয়ে। কিন্তু ওই সুপার শপ মালিকানা আজীবন না। এই সুপার শপ মালিক কি ব্লুমার্ট না, এই মালিক হচ্ছে ইনারা। আমরা রাখবো 1%। ফাউন্ডেশনের সাথে এটা হবে আড়ংয়ের মতো। আড়ং যেমন অলাভজনক, আমাদেরটা হবে কি অলাভজনক, কারণ আমাদের ফাউন্ডেশনের আন্ডারে চলবে। যে কারণে আমরা ভ্যাট রিডিউস পাবো কত, 10%। আমাদের কর্পোরেট চুক্তি থাকার কারণে অন্য সুপার শপে যে দামে বিক্রি হয়, মানে যে পরিমাণে লাভ করে, তার থেকে আমাদের লাভটা বেশি হবে। একদিকে ভ্যাটের থেকে মাইনাস পাবো, আর এক কি কর্পোরেট চুক্তির কারণে মালের রেটটা কি কম পাবো। যে কারণে এই সুপার শপে একটা মাল বিক্রি হলে 10 টাকা যদি প্রফিট হয়, 5 টাকা কি রিসার্চ কার্ডে যাবে, আর 5 টাকা মালিক থেকে যাবে। আজীবন একটা সুপার শপের মালিক হয়ে গেলেন। সুপার শপটা যখন বাস্তবায়ন হয়ে যাবে, এখানে যে মালিকরা থাকবে, সারা মাসে যে কেনা বেচা হবে, তার লাভ পাবে। এরপরে মনে করেন যখন সুপার শপ বাস্তবায়ন হয়ে গেছে, এরপরে কি ডায়াগনস্টিক সেন্টার দিব। এবার ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার মনে করেন 1 লক্ষ টাকা, কত? তাহলে একটা যখন বাস্তব করে ফেলবো, পরেরটার জন্য মানুষের বিশ্বাস গ্রহণযোগ্যতা বেড়ে যাবে না। তখন সুপার শপ যখন ডায়াগনস্টিক সেন্টার হলো, ডায়াগনস্টিক সেন্টার মালিক কারা? ওই স্থানীয় লোকে। তাহলে একদিকে ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিকানা ভাগ পাইলো, লাভ পাইলো, আবার কি পাইলো, আবার সেবাটা নিতে পারলো নাকি।
আবার ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে যে ফ্যাসিলিটি সেটাও কি দিতে পারবো। সোফা শপ হয়ে গেছে, ডায়াগনস্টিক সেন্টার হয়ে গেছে, এবার করবো স্কুল অ্যান্ড কলেজ। স্কুল অ্যান্ড কলেজের মালিক কারা? স্থানীয় সবাই। এরপরে মনে করেন যেটা করবো সেটা কি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সেটার মালিকানা কি আপনারা। এরপরে মনে করেন হাউজিং করবো, সেটার মালিকানা কি আপনারা। মানে আমরা প্ল্যান করব, পাস করে দেব, টাকা দিবে কে? জনগণ। জনগণ এটার মালিক হবে। কোন একটা কারণে বাংলাদেশের গভর্নমেন্ট যদি রোশনালে পড়ে যায়, যেতে পারি না, যদি কোনোদিন যাই, যদিও যাবে না, কারণ আমাদের সেইভাবে কোনো সুযোগ সুবিধা মানে অসুবিধা এখানে নাই। তারপরে দেখা গেছে এর মালিকানাগার আপনারা না, এই প্রতিষ্ঠান তো আপনারাই চালাবেন নাকি? আমাদের কোনো প্রয়োজনীয়তা আছে? চালু হয়ে যাবে। অর্থাৎ দোকানের মালিক জনগণ, প্রতিষ্ঠানের মালিক জনগণ, সিস্টেম জনগণ ভাগ করে যাবে। আমাদের দিয়ে কি করবে? আমাদের দরকার আছে? এমন ভাবে এটাকে কি করা হচ্ছে, আমাদের সফটওয়্যারের পূর্ণাঙ্গ কাজ শেষ হতে এখনো 1.5 বছর লাগবে, যেখানে আপনারা A to Z সার্ভিস পাবেন। অর্থাৎ ফুড পান্ডার মতো খাবার ডেলিভারি পাবেন, ওখানে গাড়ি পাবেন, গোজাইনের মতো কি হোটেল বুকিং করতে পারবেন, ট্যুরের সবকিছু পাবেন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল থেকে শুরু করে এমন কোনো সার্ভিস থাকবে না যে অ্যাপসের ভিতরে কি নাই। কারণ আমাদের যিনি অ্যাপস ডেভেলপের কাজ করেন, উনি একটা অংশে গ্রামীণ ফোনে ডেভেলপার। উনি ওটাতে বুঝতে পারছেন? তাহলে আমাদের এই সফটওয়্যার থেকে আপনি সকল ধরনের কি ফ্যাসিলিটি নিতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন, আমরা যে কমিউনিটিটা বিল্ড আপ করছি, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই সিস্টেমটা জানে না, তাদেরকে এই সিস্টেমটা সম্পর্কে সঠিক মেসেজটা দিয়ে তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করে কমিউনিটিটা বিল্ড আপ করেন। আর কোনো কাজ নাই। আপনার 1 টাকায় ইনকামের দিকে তাকাবেন না, টাকার দিকে তাকাইলে টাকা পিছনে যায়। আপনি শুধু সিস্টেমের দিকে তাকান, আর সিস্টেমটাকে ভালো করে কি বুঝেন, তাহলে এখান থেকে আপনি সফল হতে পারবেন। যাই হোক, অনেক কথা বলবো, আমার স্যার কথা বলবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুরুমাটের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। তার জন্য আরো আরেকটা করে হওয়া উচিত।